আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আবারও অনেকদিন পরে চলে আসলাম বইয়ের অবহেলা গল্পের 7 নম্বর পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে সোজাসুজি গল্পতে ফিরে যাই। ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করে আবার বাসায় ফিরে আসলাম। অনেক দিন হলো সূর্যোদয় দেখা হয় না, তাই আমি ছাদে চলে গেলাম। পূর্বের আকাশে কেমন হালকা মৃদু চিকচিক করতেছে আলো, বয়ে যাচ্ছে মৃদু বাতাস, আর চারদিকে রয়েছে পাখির কিচিরমিচির আওয়াজ। সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। ভালোই উপভোগ করলাম সময়টা। হঠাৎই পিছনে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখি এটা আর অন্য কেউ না, ঈশিতা আমার পিছনে দাঁড়িয়েছিল। আমি ওর থেকে আবার মুখ ফিরিয়ে নিলাম। আগের নয় আবার সামনের দিকে তাকিয়ে রইলাম। ঈশিতা মনে হচ্ছিল যে কিছু আমাকে বলতে চাচ্ছে, কিন্তু ঈশিতা আমাকে কিছু না বলেই আবার কি ভেবে যেন সে চলে যাচ্ছে। আমিও আর কিছু না বলে নিচে চলে আসলাম। এরপরে আন্টি আমাকে ডাক দিল সকালের নাস্তা করার জন্য। আমিও নিচে চলে গেলাম। আঙ্কেলকে দেখি সেখানে উপস্থিত রয়েছেন। হয়তো রাতেই আঙ্কেল বাড়িতে ফিরেছেন। আমি আঙ্কেলের একপাশে দাঁড়ালাম। আঙ্কেলের হাতের পেপারের কাগজটা রেখে আঙ্কেল আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আসলে হয়েছে যে এই ত্রিভুবনে আমার আব্বু আম্মু কেউই নেই, কিন্তু এখন আঙ্কেল আন্টি আমার আব্বু আম্মু। আমিও আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ওনারা না থাকলে হয়তো বা আজকে আমার অস্তিত্বহীন জীবনযাপন করতে হতো। এই সময় আঙ্কেল আমাকে বলতে লাগলো, এইভাবে চলে আসলি যে, আমাদেরকে অন্ততপক্ষে একবার তো জানাতে পারতি। আমি তখন আঙ্কেলকে বলতে লাগলাম, হ্যাঁ আমি তোমাদেরকে জানাতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে আমি তোমাদেরকে সারপ্রাইজ দিব, তো সেই কারণেই তোমাদেরকে না জানিয়ে চলে আসলাম। কেমন হয়েছে আমার সারপ্রাইজটা? আঙ্কেল এবার একটু মৃদু হেসে বলতে লাগলো, তোর সারপ্রাইজটা অনেকটাই ভালো হয়েছে। কী অবস্থা করেছিস নিজের শরীরের? কেন নিজের সাথে তুই এমন করতেছিস? অন্ততপক্ষে নিজের কথা না ভাবলেও আমাদের কথা ভেবেও তো তুই তোর শরীরের যত্ন নিতে পারিস, তাই না? নিজের কথা তো কখনো তুই ভাববি না। তুই না থাকলে হয়তো বা আমরা কিভাবে থাকি সেটা তুই জানিস না। তুই কেন বুঝিস না? তুই এরকম থাকলে আমাদের ভালো লাগে না। তোর মা বাবা আমার কাছে তোকে আমানত রেখে গেছে। তোর কিছু হয়ে গেলে যে তারা কষ্ট পাবে, জানিস? আমি কখনো তোর আব্বুকে কষ্ট পেতে দিতে চাইতাম না। সবসময় আমি তোর আব্বুর হাসি মুখটাই দেখতে চাইতাম। আঙ্কেল এইসব কথা শোনার পরে আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তাই তো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, এখন থেকে আমি তোমার সব কথা মেনে চলবো, তোমার সব কথা আমি শুনবো। এই আমাদের কথার মাঝখানেই আন্টি আবার আমাকে বলতে লাগলো, হয়েছে হয়েছে, এখন এখন সবাই নাস্তা করার জন্য আসো। আর তোর সাথে যেই মেয়েটা এসেছে সেই মেয়েটাকে ডেকে নিয়ে আয়, আমরা সবাই একসাথে নাস্তা করব। আমি গিয়ে অর্পাকে ডেকে নিয়ে আসলাম। ঈশিতা আগে থেকেই সেখানে হাজির ছিল। অর্পাকে আমি আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিলাম। তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম। তখন আমি আঙ্কেলকে বলতে লাগলাম, আঙ্কেল, আজকে থেকে আমি অফিসে বসতে চাই। তখন আঙ্কেল আমাকে বলতে লাগলো, এত তাড়াতাড়ি কেন? কয়টা দিন রেস্ট নেই, এমনিতেই তো অনেক দিন পর এসেছিস। এবার সবার সাথে একটু ভালোভাবে সময় কাটা, তারপরে না হয় আবার অফিসে বসিস। তখন আবার আমি আঙ্কেলকে বলতে লাগলাম, না আঙ্কেল, বাড়িতে বসে থাকতে এখন আর একা একা ভালো লাগে না। তখন আঙ্কেল আমার জোরাজুরিতে আর কিছু বলল না। তাই তো আঙ্কেল আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই করিস। আমি তখন আঙ্কেলকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, থ্যাংক ইউ আঙ্কেল। এরপরে আমি খাবার শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় অর্পা এসে আমার রুমে হাজির হলো। অর্পাকে দেখে আমি বলতে লাগলাম, কি হয়েছে অর্পা, কিছু কি বলবে নাকি? অর্পা বলল, আসলে হয়েছে যে আমার একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, যদি তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে। আমি তখন অর্পাকে বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমরা খুব তাড়াতাড়ি অফিসের জন্য বের হব। অর্পা বলল, ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসতেছি। এরপরে অর্পা চলে গেল। আমি আবার আমার অফিসে যাওয়ার জন্য রেডি হতে ব্যস্ত হয়ে পড়লাম। এরপরে তৈরি হয়ে আমি গাড়িতে অপেক্ষা করতেছিলাম অর্পার জন্য। কিছুক্ষণ পরে অর্পা চলে আসলো। আমি অর্পা আসার পরেই গাড়ি চালাতে শুরু করলাম। এরপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্য অফিসে। আমি গিয়ে বসের কেবিনে বসে পড়লাম। অর্পাকে আমার সাথেই নিয়ে গেলাম। এরপর আমি পিয়নকে দিয়ে রাকিবকে আমার কেবিনে ডেকে নিয়ে আসলাম। রাকিব আমার রুমের সামনে এসে বলতে লাগলো, ভিতরে আসবো নাকি? আমি তখন রাকিবকে বললাম, দোস্ত আয়, তোর তো আর ভিতরে আসার জন্য অনুমতি লাগে না, যখন ইচ্ছে তখনই আসতে পারিস, তোর অনুমতি দেওয়ার তো কোনো দরকার নেই। রাকিব বলল, বুঝলাম, কিন্তু আমি যদি এভাবে আসি তাহলে বাকিরা কি ভাববে? বসকে তুই করে ডাকলে কেমন একটা দেখায় না?
তখন আবার আমি রাকিবকে বলতে লাগলাম, আরে কে কি বললো কে কি ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। যেই জায়গায় আমার কোনো সমস্যা নেই সেই জায়গায় তোর সমস্যা কেন? আর তোকে আমি বস হিসাবে না বন্ধু হিসাবে বলতেছি, তুই সবসময় আমাকে তুই করেই বলবি, ঠিক আছে? রাকিব তখন বলল, আচ্ছা ঠিক আছে, তা আমাকে যে এখন ডেকে নিয়ে আসলি কিছু কি বলবি নাকি? তখন আবার আমি রাকিবকে বলতে লাগলাম, তোকে তো বলবো, তাই জন্যই তো তোকে আমি ডেকে নিয়ে আসছি। কি কথা ছিল মনে আছে কি তোর? তখন আবার রাকিব বলতে লাগলো, কি কথা ছিল এখন তো আমার মনে পড়তেছে না, তুই একটু মনে করিয়ে দে আমাকে। তখন আমি আবার রাকিবকে বলতে লাগলাম, ওই যে আমি তোকে বলছিলাম না তোর বাড়িতে যাব, তোর বউটাকে দেখবো কোন হতভাগী তোর মতো এই পাগলের খপ্পরে পড়েছে। তখন রাকিব হালকা একটু মুচকি হাসলো আর বলতে লাগলো, কি সমস্যা? তুই বললে তো এখনই চল, আর দেখিস কে পড়েছে আমার খপ্পরে। তখন আবার আমি রাকিবকে বলতে লাগলাম, আরে না, কি বলতেছিস এই সময়? আমরা যাবো দুপুরের লাঞ্চ টাইমে, এখন তো অফিসের অনেক কাজ আছে। আর এই যে এনার সাথে পরিচয় হয়ে নে, এ হচ্ছে অর্পা, আমার সাথে বাইরে কলিগ ছিল। আর আমি অর্পাকে তখন বলতে লাগলাম, অর্পা এ হচ্ছে আমার ফ্রেন্ড রাকিব, তোমাকে তো ওর কথা বলছিলাম। রাকিব এই কথা শোনার পরে আবার বলতে লাগলো, হাউ ফানি দোস্ত, যার দেশে এত বড় একটা অফিস আছে সে কিনা আবার বাইরে অন্য একটা অফিসে কাজ করতো, এটা ভাবা যায়? রাকিব এবার আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অর্পাকে বলতে লাগলো, হ্যালো কেমন আছেন? তখন অর্পা বলতে লাগলো, হাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? তখন আবার রাকিব বলতে লাগলো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা আপনি এই সাইলেন্সারটার সাথে কীভাবে ফ্রেন্ডশিপ করলেন? সারাদিন তো ও মনমরা হয়ে বসে থাকে, আমার যতটুকু মনে হয় যে ও বাইরে গিয়েও সবসময় এরকম মনমরা হয়ে বসে থাকতো। তখন আবার অর্পা বলতে লাগলো, একদম ঠিক বলেছেন ভাইয়া, ও শুধু কাজের সময় কাজ করতো আর সারাদিন মনমরা হয়ে বসে থাকতো, একা একা বসে বসে সময় কাটিয়ে দিত। আমি ওদের দুইজনের কথা শুনে একটু মিটিমিটি হাসলাম, পাগলগুলো বলে কি, আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতাম কিন্তু তাও থাকতে পারতাম না, কেন জানি কিসের একটা শূন্যতা অনুভব করতাম আমি। এরপরে রাকিব আর কোনো কথা না বলেই চলে গেল, আমিও বসে বসে কাজ করতে লাগলাম আর অর্পা বসে বসে ফ্রি ফায়ার খেলতে লাগলো। বুঝি না মেয়েটা এই গেম কেমনে শিখেছে, অর্পা কিন্তু আমার চাইতেও ভালো গেম খেলে, তাই তো সবসময় ওকে আমার গিল্ডেই রাখি। আচ্ছা যাই হোক, কাজ করতে করতে আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল, কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে, এখনও অনেক কাজ পড়ে রয়েছে, তাই তো আমি কাজ করতেছিলাম। এমন সময় রাকিব আমার রুমে এসে বলতে লাগলো, কিরে আর কতক্ষণ অপেক্ষা করব? আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে, এখন তো একটু কাজটা বন্ধ রাখ, তাই না? তখন আবার আমি রাকিবকে বলতে লাগলাম, এই বেটা পেটু, সব সময় শুধু খাই খাই করিস কেন? একটু অপেক্ষা কর, আমি কাজগুলো একটু সেরে ফেলি। তখন আবার রাকিব বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই একটু তাড়াতাড়ি কর, আমি আমার ডেস্কে আসি, কাজ শেষ হলে তুই আমাকে ডাকিস। এরপরে রাকিব চলে গেল, আমিও কাজে মনোযোগ দিলাম। প্রায় 15 মিনিট পর কাজ আমি শেষ করে ফেলেছি। এরপরে আমি অর্পাকে নিয়ে রাকিবের সাথে করে যে রাকিবের বাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলাম। আমি আর রাকিব কথা বলতে বলতে যেতে লাগলাম। প্রায় কিছু সময় পরে রাকিবের বাড়ির সামনে চলে আসলাম। বাড়িটা আমি আগের থেকেই চিনি। এরপরে আমি ওদের দুইজনকে নামিয়ে দিয়ে গাড়িটাকে পার্ক করে নিলাম। রাকিব গিয়ে দরজায় নক করলো। প্রায় কিছু সময় পরে দরজা খুলে দিল। ভিতরের দিকে তাকিয়ে তো আমি বড়সড় একটা ধাক্কা খেলাম। ও এখানে কি করে? তারপরে আমি আমার সামনে থাকা দিশাকে দেখে বলতে লাগলাম, আরে দিশা তুমি এখানে? মানে কিভাবে কি হলো এইসব? আর রাকিব তুই তো আমাকে কিছুই বলিস নাই। তখন রাকিব বলতে লাগলো, ঘরে চল, তারপরে সব কিছু বলতেছি, আগে কিছু খেয়ে নে, তারপরে আমরা সবাই বসে গল্প করব। আর অফিসে এখন তো দেরি করে গেলেও কোনো সমস্যা হবে না, আর অফিসে আমরা এখন যাবও না। যদি অফিসে না যাস তাহলে এখন সবই জানতে পারবি। কেন তোকে আমি কোনো কিছু বলিনি, কেন তোর কাছ থেকে এই সব কিছু আমি লুকিয়ে রেখেছি। এখন চল তুই ভিতরে। এরপরে আমরা ভিতরে চলে গেলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খাওয়ার রুমে আমরা। তবে আজকে দিশা মেয়েটাকে দেখে অনেক খুশি দেখাচ্ছে, আমিও অনেক খুশি। মেয়েটা অন্ততপক্ষে একটা ভালো মানুষ তো পেলো। কিন্তু এই শালা রাকিব তো অন্য মেয়েকে ভালোবাসতো, তাহলে ওই মেয়েটার কি হলো? সব কিছু কেমন যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আর সব কিছু কেমন যেন আমি গুলিয়ে ফেলতেছি। আমাকে এই সব চিন্তা ভাবনার ভিতরে ডুবে থাকতে দেখে রাকিব আমাকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, কিরে এত কি ভাবতেছিস তুই? সব কিছুই তো জানতে পারবি বললাম না, এখন তুই আপাতত খেয়ে নে।
আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? ভীষণ ক্ষুধা লেগেছে। আমি রাকিবের এই কথা শুনে হালকা একটু মুচকি হেসে ওর কথায় সম্মতি জানালাম। এরপরে সবাই মিশে একসাথে আমরা খাবার খেতে লাগলাম। বাহ, দিশা মেয়েটার হাতের রান্না তো অনেক ভালো। পুরো পেট পুড়ে খাবার খেয়ে নিলাম। এরপরে আমি একটু ছাদে চলে আসলাম, হাতে একটা সিগারেট নিলাম, সিগারেটটা ধরিয়ে টানতে লাগলাম। অবশ্য এইসব সাইপাস আগে আমি খাইতাম না, এখন কেমন যেন এইসব সাইপাসই আমার আপন হয়ে গিয়েছে। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেলাম, তাকিয়ে দেখি রাকিব দাঁড়িয়ে আছে। তখনই রাকিব আমাকে বলতে লাগলো, কিরে একা একাই খাবি নাকি? তুই এত স্বার্থপর হলি কবের থেকে? আমাকেও দে, শেয়ার করলে কি হয়, দে না দোস্ত। তখন আমি রাকিবকে বলতে লাগলাম, তুই আবার এইসব কবে থেকে খা? আগে তো জানতাম না। আর আমি শেয়ার করতে পারুম না, পারলে পুরোটা খা, আর না পারলে অর্ধেক আমি দিতে পারবো না। অর্ধেক দেওয়ার আমার কোনো শেয়ার করার ইচ্ছা নেই। তখন রাকিব বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, পুরোটাই দে, এইসবে আমার অভ্যাস আছে, আগে যে কত খাইছি। আমি তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে রাকিবকে দিলাম। শালা দেখি জ্বালাতেই পারতেছে না, আর ওর নাকি এইসবে অভ্যাস আছে। তখন আবার রাকিব বলতে লাগলো, কি রে, কি সিগারেট দিলি? জ্বালাইতে পারতেছি না তো। শালার সিগারেট দিলি নাকি অন্য কিছু? সে কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু কিছুতেই জ্বালাতে পারতেছি না। আবাল মার্কা সিগারেট কোথাটা। তখন আবার আমি রাকিবকে বলতে লাগলাম, তুমি আমার কচু জানো, সিগারেট মুখে নিয়ে জ্বালাতে হয়, হাতে রেখে নয়। আর ওর নাকি এইসবে অভ্যাস আছে, না পারলে খাস কেন এইসব? তখন আবার রাকিব বলতে লাগলো, আরে দেখ, তুই পারলে আমি পারবো না কেন? আমি ঠিকই পারবো। তাড়াতাড়ি করে তুই সিগারেটটা জ্বালিয়ে দে তো, নয়তো আবার দিশা চলে আসবে। দিশা আসলে তখন আমি নিজেই কিন্তু দিশাহারা হয়ে যাব। তখন আবার আমি রাকিবকে বলতে লাগলাম, এত ভয় পাসলে খাস কেন? না খেলেই তো চলে, তাই না? তখন রাকিব বলতে লাগলো, আরে ভাই, তুই কি সিগারেটটা জ্বালিয়ে দিবি নাকি এরকম বকবক করবি? বকবক না করে তাড়াতাড়ি সিগারেটটা জ্বালিয়ে দে। আমি আর কিছু না বলে সিগারেটটা জ্বালিয়ে দিলাম। শালার ঘরে শালা প্রথম টান দিয়ে কাশতে শুরু করলো। ও যদি আগে থেকে সিগারেট টানতো তাহলে তো এরকম হতো না। আমি বুঝলাম না ব্যাপারটা। এরপরে ধীরে ধীরে ও একটু সিগারেট শেষ করলো। এখন দেখি রাকিবের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আমি বুঝে গেলাম রাকিব আগে কখনো সিগারেট খায় নাই। আমি তাড়াতাড়ি ওর হাত থেকে সিগারেটটা কেড়ে নিলাম। তখন আবার রাকিবকে বলতে লাগলাম, মিথ্যা কথা বলিস কেন? তুই তো ঠিকমতো সিগারেট টানতেই পারিস না, তাহলে কেন করলি এরকম? দেখ, তোর চোখগুলো কিরকম লাল হয়ে গিয়েছে। আর খেতে হবে না তোর সিগারেট, তোর পক্ষে এই সিগারেট অনেক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তখন আবার রাকিব আমাকে বলতে লাগলো, আমার ক্ষতি হলে কি তোর ক্ষতি হবে না? তুই কেন এইসব খাস? আমার সিগারেটটা আমাকে ফিরিয়ে দে বলতেছি। তখন আবার আমি রাকিবকে বলতাম, না দিব না, এখন নিচে যা, আমি একটু পরেই আসতেছি। এই কথা বলে আমি আবার সিগারেটটা টানতে শুরু করলাম। রাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বুঝলাম না ছেলেটার কাহিনী কি। প্রথমত সিগারেট খেতে পারলে না, তাও আর মিথ্যা বলে আমার থেকে সিগারেটটা নিল, এখন আবার কান্না করতে লাগলো। হয়েছে কি, কিছুই তো বুঝতে পারতেছি না আমি। তখন আমি আবার রাকিবকে বলতে লাগলাম, কিরে কান্না করতেছিস কেন? কান্না থামা বেটা, কি হয়েছে বলবি তো আমাকে? দিশার সাথে কি তোর কোনো ঝগড়া হয়েছে নাকি? চল আমার সাথে চল, আজ দিশার খবর আছে। দিশার কত বড় সাহস আমার বন্ধুর সাথে ঝগড়া করে, চল তো তুই আমার সাথে। তখন রাকিব আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আমার এই কান্নার কারণ দিশা নয়, আমার এই কান্নার কারণটা হলো তুই। আমি তখন তো অবাক হয়ে গেলাম, তাই তো রাকিবকে বলতে লাগলাম, মানে আমি কি করলাম? কোনো ভুল করলাম নাকি? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার ভুলটা আমাকে ধরিয়ে দে, আমি ভুলটা শুধরানোর চেষ্টা করব। তবুও তুই এভাবে কান্না করিস না দোস্ত। তখন আবার রাকিব বলতে লাগলো, তুই অনেক বড় ভুল করেছিস, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, কখন জানি তোর কি হয়ে যায়। তোকে আমার একটা কথা রাখতে হবে, আমার কসম দিয়ে বললাম কিন্তু। তখন আবার আমি বলতে লাগলাম, আরে চিন্তা করিস না, কি বলবি বল, আমি তোর সব কথা শুনবো আর তোর সব কথা রাখবো, শুধু বল কি করতে হবে। তখন রাকিব আবার কান্না করতে করতে বলতে লাগলো, তুই এই সিগারেটটা খাওয়া ছেড়ে দে দোস্ত, তোকে আমি হারাতে চাই না। যখন এই শহরে আমার কেউ ছিল না তখন তুই আমার পাশে ছিলি, নিজে ভাইয়ের মতো আমার সাথে সব সময় চলতি। আমি চাই না তোর কিছু হয়ে যাক। আমি দিশার চাইতে বেশি তোকেই ভালোবাসি দোস্ত। দিশা গেলে ওর মতো অনেকটা মেয়েই আমি পাবো, কিন্তু তোর মতো বন্ধু আমি কখনো পাবো না। আর আমি দিশাকে ভালোবাসি না এটাও না, আমি দিশাকেও ভালোবাসি, তবে দিশাকে অনেক পরিমাণে ভালোবাসি, কিন্তু তোর চাইতে কম ভালোবাসি। আর আমি কখনো এই সিগারেট খাই নাই। সিগারেটের ধোঁয়া আমার নাকে গেলে আমার চোখ মুখ কেমন যেন লাল হয়ে যায়।
আর চুলকাতে শুরু করে। ভীষণ ভয় পাই এই সিগারেটের গন্ধটাকে। প্লিজ দোস্ত, এই সিগারেটটা খাওয়া তুই ছাড়া দিয়ে দে। আমি চাই না তোর কিছু হোক, আমি তোকে হারাতে চাই না। তখন আবার আমি রাকিবকে বলতে লাগলাম, আরে পাগল, তুই এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? এখন থেকে তোকে আমি কথা দিলাম, এইসব সিগারেট আর আমি কখনো খাবো না। এখন কান্না থামা বেটা, মেয়েদের মতো এরকম কান্না করতে হবে না। আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তবে যদি সেটা বাসর ঘরের কথা হয় সেটা তো ভিন্ন কথা, বুঝিস না? আমার এই কথা শুনে রাকিব একটু শব্দ করেই হেসে দিল। আমি রাকিবকে হাসানোর জন্যই শেষের কথাটা বললাম। এরপরে সিগারেটটা ফেলে দিয়ে রাকিবকে নিয়ে নিচে চলে আসলাম। এরপরে আমরা দুইজন পাশাপাশি ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, যাতে করে সিগারেটের গন্ধ আমাদের শরীরে না থাকে। এরপরে আমরা নিচে এসে সবাই মিলে ড্রয়িং রুমে বসে পড়লাম। অর্পাও ছিল আমাদের সাথে। এরপরে আমি রাকিবকে বললাম, এবার বলতে শুরু কর, কি থেকে কি হলো, আমি সবটা শুনতে চাই। রাকিব তারপরে বলতে শুরু করলো, তুই বিদেশে যাওয়ার 2 দিন আগে আমি অফিসে বসে দিশার ফটোগুলো দেখতেছিলাম। এমন সময় ঈশিতা ম্যাডাম আমাকে দেখতে পেল। আমাকে দেখে তার কেবিনে আমাকে যেতে বলল। আমিও চলে গেলাম ম্যামের কেবিনে। যখন আমি ভিতরে গেলাম তখন দেখলাম ঈশিতা ম্যাডাম আমাকে বলতে লাগলো, রাকিব সাহেব, আপনি অফিস টাইমে বসে বসে কার ফটো দেখতেছেন? মেয়েটা কে? তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। তাই তো ভয়াত্মক কণ্ঠে আমি ম্যাডামকে বলতে লাগলাম, আপনি কিভাবে দেখলেন ম্যাডাম? তখন আবার ঈশিতা ম্যাডাম বলতে লাগলো, আমি সিসি ক্যামেরায় দেখেছি। ভয় নেই, বলেন মেয়েটা আপনার কি হয়? কিছু মনে করব না আমি। আর আপনি এইভাবে দাঁড়িয়ে না থেকে এখানে বসেন। আর এই নেন টিস্যু পেপার। এই এসির মধ্যেও আপনি কেন ঘামাচ্ছেন? বললাম তো আপনাকে ভয় পেতে হবে না। ফ্রেন্ড হিসাবে বলতে পারেন আমাকে কথাগুলো। এরপরে আমি চেয়ার টেনে বসে পড়লাম আর ঈশিতা ম্যাডামকে বলতে লাগলাম, আসলে ম্যাডাম, ওই মেয়েটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, কিন্তু কখনো ওকে বলে উঠতে পারিনি। আর কখনো বলতে পারবো কিনা সেটা আমি জানি না। তখন ঈশিতা ম্যাডাম আমার হাত থেকে মোবাইলটা নিয়ে দিশার ফটোগুলো দেখতে লাগলো। এরপর ঈশিতা ম্যাডাম বলল, আমি যা ভাবছিলাম তাই হলো। এই মেয়েটার নাম তো হলো দিশা। এ তো আমার বেস্ট ফ্রেন্ড, অনেক ভালো একটা মেয়ে। কিন্তু ওর ফটো আপনি কোথায় পেলেন? আর কিভাবে বা চিনেন আপনি কি ওকে? তখন আমি আবার ঈশিতা ম্যাডামকে বলতে লাগলাম, আসলে ম্যাডাম, আমি ফেসবুক থেকে ওনার এই ফটোগুলো নিয়েছি। আর আপনার কাছ থেকে ওনার নামটা জানতে পারলাম। আমি তো ওনার নামটাও জানতাম না। আর ওনার ফেসবুক আইডির নাম ছিল নীল প্রজাপতি। আর ওকে সবসময় আমার বাড়ির সামনে দিয়ে কলেজে যেতে দেখতাম। কিন্তু ভয়ে কখনো আমি আমার ভালোবাসার কথাটা বলে উঠতে পারিনি। আপনার বেস্ট ফ্রেন্ডকে হয়তো বা আমার আর কখনো পাওয়া হবে না। তখন ঈশিতা ম্যাডাম আবার বলতে লাগলো, কেন পাওয়া হবে না? আপনি কি ওকে বিয়ে করতে চান? নির্ভয়ে বলুন, সব কিছু আমি দেখব। এরপরে আমি আবার বলতে লাগলাম, তা তো অবশ্যই চাই, কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড কি রাজি হবে? যদি রাজি না হয় তাহলে আর কি করার, আমি দূর থেকেই ভালোবেসে যাব। আমার ভালোবাসাটা না হয় দূর থেকেই থাকবে। তখন আবার ঈশিতা ম্যাডাম বলতে লাগলো, আরে আপনি চিন্তা করতেছেন কেন? মনে করুন এখন থেকে আপনার এই বোন আপনার বিয়ের দায়িত্ব নিয়ে নিল। কি দিবেন না আপনার এই বোনকে আপনার বিয়ের দায়িত্ব? তখন আবার ঈশিতা ম্যাডামের কথা শুনে আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। আমি ভাবতে থাকলাম, এই মেয়েটা এমন কেন? আমার সাথে কি সুন্দর করে আচরণ করতেছে, কিন্তু তোর সাথে তো সব সময় খারাপ আচরণ করে। মেয়েটাকে দেখলে তো খারাপ মনে হয় না, কিন্তু তারপরও মেয়েটা তোর সাথে কেন এমন করে সেটাই আমি বুঝতে পারি না। এরপরে রাকিবের কথা শেষ হলেই আমি আবার রাকিবকে বলতে লাগলাম, এরপরে কি হলো? তখন আবার রাকিব বলতে লাগলো, এরপরে আমি ঈশিতা ম্যাডামকে আমার বিয়ের দায়িত্ব দিয়ে দিলাম। আর উনি দিশার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য কথা দিয়ে এলো আমাকে।